অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও পুরো ইউটিউবে ভরে গেছে। হয়তো তুমিও এরকম অনেক ভিডিও দেখেছ, তবে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আচ্ছা, যদি এরকম হয় যে স্টিভ জবস তার 50 বছরের জীবনে যা যা শিখেছেন তা যদি তোমাকে মাত্র 15 মিনিটে শিখিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন হবে? উত্তরে হয়তো বলবে, হ্যাঁ ভালোই তো। আসলে আজ সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটা স্পিচ দিয়েছিলেন, আর এতে তিনি তার জীবনের সবচেয়ে বড় লার্নিংকে মাত্র 15 মিনিটে বলেছিলেন, আর সেটা 3টি গল্পের মধ্য দিয়ে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে তুমি কি স্টিভ জবসের সেই স্পিচটা শুনেছিলে, কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই হয়তো বলবে যে না, আমি শুনিনি। এটার কারণ আছে। এটা না শোনার একটি বিশেষ কারণ হতে পারে সেই স্পিচটা ছিল ইংলিশে। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে হাইলি রিকমেন্ড করে সবার জন্য, যাতে করে সবাই শুনে। জীবনে একবার হলেও যে স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত, বাট শুধু ভাষাগত সমস্যার কারণে অনেকেই এই পুরো পৃথিবীতে এই স্পিচটা শুনতে পারেনি বা বুঝতে পারেনি। সে ঐতিহাসিক স্পিচে স্টিভ জবস কি বলেছিলেন, আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি, যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ, সেই পৃথিবীর বিখ্যাত ভাষণটা আমি শুনেছিলাম। তাহলে কিছু সময়ের জন্য মনের সব চিন্তা আর বাহিরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও। তুমি আজ সেটাই শুনতে যাচ্ছ, যার মাধ্যমে তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। চলো তাহলে শুরু করি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মান বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, আর আজকে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। রেড বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়ে দিলাম? ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটা মেয়ে আশা করেছিল। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটা ছেলে সন্তান হয়, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বলেন, অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আমার দত্তক বাবা এমনকি হাই স্কুলও পাশ করেননি। কয়েক মাস পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনে আমার মা তাকে দত্তক দিতে রাজি হলেন। এভাবে আমার জীবন শুরু হল। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যামফোর্ডের মতো ব্যয়বহুল বিদ্যালয়কে বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পেছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা পড়ালেখার পেছনেই ঢেলে দিচ্ছি। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং বিশ্বাস রেখে যেন এরপর সব ঠিকঠাক চলে। সে সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পরে আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম, এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলো ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনাই খুব রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল, তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইনস্টিটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করেছি, পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দিই। রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিওগ্রাফি কোর্স। ক্যাম্পাসের সব পোস্টার আর লেবেলে আঁকা হতো হাতের করা ক্যালিওগ্রাফি। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিওগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি শেরিফ ও সান শেরিফ টাইপকেস শিখলাম। বিভিন্ন ফন্ট এবং স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ। ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিওগ্রাফি জিনিসটা যে আমার জীবনের কাজে আসবে সেটা আমি কখনোই ভাবিনি। কিন্তু 10 বছর পর আমরা যখন প্রথম
ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করি, তখন সেই গানের পুরোটাই আমার কাজে লেগেছে। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই টাইপোগ্রাফি কোর্সে ভর্তি না হতাম, ম্যাক কম্পিউটারের নানান টাইপোগ্রাফি কেস আর অনুপস্থিতের ফন্ট থাকতো। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারই এ ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয়ে না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি ভর্তি হতাম না, ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো এমন যুগসূত্র তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু 10 বছর পরে পেছনে ফিরে তাকালে তার সব কিছুই পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসাথে বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে, তোমার নিছক ধারণা, খাদ্য, জীবন, কর্ম, কিছু একটা। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আর দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনের প্রথম দিকে আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর উজ মিলে আমাদের পারিবারিক গ্যারাজে আপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারাজে দুইজনের কোম্পানি থেকে অ্যাপল 4000 কর্মী $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স তখন 30। তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি, আর ঠিক তখনই আমাদের চাকরিটা চলে যায়। কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপল যখন বেড়ে উঠেছে, তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তা ভাবনার অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। বেশ প্রকাশ্যেই আউট হয়ে গেলাম। আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমিষেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়ে আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি। ডেভিড পার্কার এবং বব নয়েস এর সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারদিকে ছড়িয়ে পড়লো। আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম। সব কিছুর পরেও আমি আমার আগের সব কাজকে ভালোবাসতাম। অ্যাপলের ঘটনাগুলো সেই সত্যকে একটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুনভাবে শুরু করলাম। আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ের যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামের একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামের আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক যে পরে আমাকে বিয়ে করেছে। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলে ফিরে আসি। নেক্সটে আমার যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপলের ব্যবসার সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দু। এগুলো কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপল থেকে বের করে দেওয়া না হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটা ঔষধ, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকার হচ্ছে। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারেন। আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে। তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দেবে। এটা যে কোনো সম্পর্কের মতোই, যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম।
তুমি যদি প্রতিটা দিন এই ভেবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবে তোমার সেই ভাবনাটা সত্য হবে। সেই কথাটা আমার মনের গভীরে প্রভাব ফেলেছে। সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো, তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনার পরিবর্তন। আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য, কারণ সবকিছু, সকল আশা প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা সবকিছুই মৃত্যুর মুখে ম্লান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিস। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়ে বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয়। তাতে স্পষ্টভাবে আমার একটা টিউমার দেখা দেয়। আমি তখনও জানতাম, ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব গুছিয়ে ফেলতে বললেন। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছর যা যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে। এর মানে হচ্ছে সবকিছু গুছগাছ করে রাখো, যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটা যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারা দিন আমার ডায়াগনোসিস হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটা এন্ডোস্কোপি নামিয়ে দিল। সেটা আমার পেটের ভেতর দিয়ে ভেতরে গিয়ে প্যানক্রিয়াসে সুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছু দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু, কারণ যে ধরনের ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আশা করি আরো কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবেই কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউ মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যেতে চাওয়ার জন্য চান না। কিন্তু তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনদের জন্য জায়গা করে দেয়। আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। সেদিন খুব দূরে নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সে বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, যেন নিজের মনের কথা মতো চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে লিখতে চাও, বাকি আর সবই মৌন। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বড় করেছিল, সেটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্রায়ান্ট নামে একজন ভদ্রলোক, যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষের দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিংয়ের তখন শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড ক্যামেরা এসব দিয়ে তৈরি হয়েছে। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা গুগলের মতো আদর্শগত বহু তথ্য ও চমৎকার ধারণা সমৃদ্ধ। পত্রিকাটি গুগলের 35 বছর আগে প্রকাশিত হয়েছে। স্টুয়ার্ট তার দলবল নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের অনেকগুলো সংখ্যা বের করে। পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70 দশকের মাঝামাঝি সময়ের কথা। আমার তখন তোমাদের মতো বয়স। পত্রিকাটির সমাপ্তি সংখ্যার পেছনে ভোরের গ্রামের পথের একটা ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটার নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি আমার জন্য আজীবন একটাই প্রার্থনা করেছি, আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করেছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।